ক্লাস 12 তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির 7 নম্বর শ্রেণী অর্থাৎ হ্যালোজেন পরিবার সম্পর্কে আজকে বলবো এবং সে সম্পর্কে যে সমস্ত সমস্যা আসবে বা প্রশ্ন আসবে সেগুলো সম্পর্কে ব্যাখ্যা করব। আমরা 7 নম্বর শ্রেণী আধুনিক পদার্থবিদ্যা জানি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন, এই সমস্ত মৌলগুলো জানি। ঠিক আছে, এই মৌলগুলোকে হ্যালোজেন পরিবার কেন বলছে? ফ্লুরিন ছাড়া ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সামুদ্রিক লবণে প্রচুর পরিমাণে হ্যালাইড রূপে পাওয়া যায়, অর্থাৎ ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড রূপে পাওয়া যায়। সেই জন্য এদের নামকরণ করা হচ্ছে হ্যালোজেন বা সামুদ্রিক অ্যাসিড। ঠিক আছে, যেমন NaCl, NaBr, Na এই সমস্ত লবণগুলো পাওয়া যায়। ঠিক আছে, এদের মধ্যে ফ্লুরিন দেখো সবচেয়ে ছোট আকার, অর্থাৎ ওপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায় এবং উচ্চ তড়িৎঋণাত্মক হয়। এই ফ্লুরিনটা হচ্ছে সুপার হ্যালোজেন বলা হয়। ফ্লুরিনকে আমরা বলি সুপার হ্যালোজেন। এবার একটা কথা, এখানে 7 নম্বর শ্রেণী লেখাই আছে, দেখতে পাচ্ছ, যেটাকে আমরা রোমান হরপে 7A বলি। এর মধ্যে ফ্লুরিন আর ক্লোরিন হচ্ছে গ্যাস, এই দুটো হচ্ছে গ্যাস, গ্যাস ধর্ম দেখা যায়। ব্রোমিন লিকুইড হয়, আয়োডিন সলিড, এটাও সলিড। ঠিক আছে, তার মধ্যে এই যে অ্যাস্টাটিন সবচেয়ে শেষ মৌলটা, এটা স্বল্পায়ু তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভ মৌল। এখন কথা হচ্ছে এই সমস্ত মৌলগুলো উচ্চ তড়িৎঋণাত্মক হয় এবং অধিক সক্রিয় হয়, এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। তাহলে এই সমস্ত মৌলগুলোকে আমরা প্রকৃতিতে কীভাবে পাবো? বিভিন্ন আকরিকের মধ্যে থাকে। সেগুলো প্রথমেই আমি আসবো ফ্লুরাইডের আকরিক। ফ্লুরাইডের আকরিক ক্যালসিয়াম ফ্লুরাইড, ঠিক আছে, ক্রায়োলাইট, Na3AlF6, ঠিক আছে, ফ্লোরাঅ্যাপাটাইট, ক্যালসিয়াম ফ্লুরাইড আর ক্যালসিয়াম ফসফেট। এখানে ফ্লুরিনগুলোকে পাওয়া যায় এই সমস্ত আকরিকের মধ্যে। ঠিক আছে, এবার হচ্ছে ক্লোরাইড। ক্লোরাইডকে আমরা সোডিয়াম ক্লোরাইড, NaCl যেটাকে রক সল্ট বলে, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2, এদের মধ্যে আমরা ক্লোরিনকে পাই। ব্রোমিনকেও পাই NaBr, ঠিক আছে, তারপর হচ্ছে KBr, এই সমস্ত হিসাবে পাই। আর আয়োডিনকে পাই আমরা চিলি সলপিটা, সোডিয়াম নাইট্রেট আর সোডিয়াম আয়োডেট, NaIO3, এই দুটো মিশ্রণকে বলে ক্যালিচি। এটা পরীক্ষায় পরে মনে রাখবে ক্যালিচি কি। ঠিক আছে, তাহলে এখানে আয়োডিনকে পাওয়া যায়, সোডিয়াম আয়োডেট, NaIO3, NaNO3 মিশ্রণ, সেখানে আয়োডিন আছে, এই সমস্ত হিসাবে পাওয়া যায়। তাহলে তোমরা হ্যালোজেন মৌলগুলো সম্পর্কে প্রথমেই কী বুঝলে? এগুলো হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন হচ্ছে গ্যাস, ব্রোমিন হচ্ছে তরল, আয়োডিন অ্যাস্টাটিন হচ্ছে কঠিন পদার্থ। তার মধ্যে অ্যাস্টাটিন হচ্ছে স্বল্পায়ু বিশিষ্ট তেজস্ক্রিয় মৌল। তারা কীভাবে আকরিক হিসাবে থাকে তোমরা জানলে। ঠিক আছে, এবার আসছি আমি এই হ্যালোজেন মৌলগুলোর সম্পর্কে বৈশিষ্ট্য, পর্যায় বরাবর এদের কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বা শ্রেণী বরাবর। প্রথমেই আমরা জানি, পর্যায় সারণীতে পড়েছি, পারমাণবিক ব্যাসার্ধ বা আয়নীয় ব্যাসার্ধ। এখানে তোমরা দেখো ওপর থেকে নিচে গেলে আমরা জানি কী হয়, নতুন কক্ষপথ যুক্ত হয়, সেই জন্যে কী হয়, এদের আকার বৃদ্ধি পায়। সেই জন্য ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন শ্রেণী যত ওপর নিচে যায়, ওপর থেকে নিচে নামে, তত আকার বৃদ্ধি পায়। আবার 16 নম্বর শ্রেণী তার আগে আছে, তার আগে 15, অর্থাৎ বাম দিক থেকে ডান দিয়ে গেলে আকার হ্রাস পায়। সেই জন্যে আগের দিনে পড়ানো যেটা আমরা 16 নম্বর শ্রেণী, 15 নম্বর শ্রেণী, 15 নম্বর শ্রেণী নিকোটোজেন বলেছি, 16 নম্বর শ্রেণীকে চ্যালকোজেন বলেছি, তাদের চেয়ে এদের আকার ছোট হয়। এটা তোমরা বুঝতে পারলে। এবার আসছি আয়নন এনথালপি, যেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। আয়োনাইজেশন পোটেনশিয়াল জানতে গেলে প্রথমেই জানতে হবে যে কাদের ক্ষেত্রে আয়োনাইজেশন পোটেনশিয়াল বাড়ে এবং হ্রাস পায়। ঠিক আছে, ওপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পাওয়ার জন্য তাদের কী হয়, ইলেকট্রন গ্রহণ এনথালপি, অর্থাৎ সহজেই ইলেকট্রন বাইরে যুক্ততা বাড়ে। ঠিক আছে, সেই জন্য এখানে কি বলতে হবে যে ছোট আকার এবং নিউক্লিয় চার্জ যদি বাড়ে, যদি ফ্লোরিনের আকার ছোট, নিউক্লিয় চার্জ বেশি, ফলে এদের কী হচ্ছে, সংশ্লিষ্ট অন্যান্য মৌল অপেক্ষা এদের আয়ন এনথালপি বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, সেই জন্যে গ্রুপের ওপর থেকে নিচে গেলে আয়নন এনথালপি ক্রমশ হ্রাস পায়, অর্থাৎ এর আয়নন এনথালপি বেশি, এর আয়নন এনথালপি কম।
তাহলে এটা কী হবে, আয়ন এনথালপি মানে হচ্ছে সহজে বাইরে থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে। তাহলে আয়োডিনের যদি একটা যৌগ পাই ICl, সেখান থেকে কী হচ্ছে সহজেই I+ প্লাস ICl2 মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ICl থেকে সহজেই I+ ক্যাটায়ন তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে কী হচ্ছে বোঝা যাচ্ছে, আয়োডিন থেকে I+ ক্যাটায়ন তৈরি হওয়ার জন্য আয়োনাইজেশন এনথালপি হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তাহলে আয়োডিন অধাতু হওয়া সত্ত্বেও একটা ক্যাটায়ন তৈরি করছে। এখান থেকে সেটাই বোঝা যাচ্ছে যে ওপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম সামান্য বৃদ্ধি পায়, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি ঋণাত্মকতা হ্রাস পায়। সেই জন্যে আয়োডিনের মধ্যে সামান্য হলেও পজিটিভ চার্জ সৃষ্টি হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, এটা বোঝা গেল। এবার হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রন গেন এনথালপি, যেটাকে আমরা আরেকটা ভাষায় বলতে পারি ইলেকট্রন অ্যাফিনিটি। এটা মানেটা কি, এটা আমরা জানি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিয়ে গেলে কী হচ্ছে, যেমন আগে আছে 16, 15, তাদের বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি অর্থাৎ ইলেকট্রন গেন এনথালপি বৃদ্ধি পায়। আবার শ্রেণীবার ওপর থেকে নিচে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি হ্রাস পায়। তাহলে ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে ফ্লুরিনের ইলেকট্রন এনথালপি মানে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি ক্লোরিনের চেয়ে, কিন্তু এই ফ্লুরিন আর ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটির মধ্যে একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়। ফ্লুরিন আর ক্লোরিন যতই ফ্লুরিনের আকার ছোট এবং ওপরের দিকে থাকলো, ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেন এনথালপির মান বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ঋণাত্মক মানটা বৃদ্ধি পাচ্ছে। কীভাবে, কারণ ফ্লুরিনের বাইরে 2p অরবিটাল আছে আর Cl-এর বাইরে কী আছে 3p অরবিটাল। ঠিক আছে, 2p অরবিটালের আকার ছোটো হওয়ার জন্য কী হচ্ছে, এদের মধ্যে ইলেকট্রন রিপালসান ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি বিকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। ফলে বাইরে থেকে যে ইলেকট্রনটা ফ্লুরিনের 2p অরবিটালে ঢুকবে, সেই ইলেকট্রনটা এখানে সহজে ঢুকতে দেবে না p অরবিটাল ইলেকট্রনটা। ফলে এর আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের সহজ ইলেকট্রনে ঢুকতে পারবে, এই জন্য ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি মান বেশি। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি দেখতে গেলে তাহলে কী হলো, Cl > F, তারপরে যেমন আছে তেমন। ঠিক আছে, সেটা হচ্ছে Br তারপরে I। ঠিক আছে, তাহলে এই দুটো ব্যতিক্রম, এটা তোমরা 11-এ পড়েছো, ক্লাস 11-এ পড়েছো, আবার এখানে ব্যাখ্যা করা হলো। ঠিক আছে, এইটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির ব্যাখ্যা। এবার আসছি তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা তোমরা জানো, ইলেকট্রোনেগেটিভিটি ব্যাপারটা তোমরা জানো, ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে ফ্লুরিন হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, আয়োডিন হচ্ছে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল। সেই জন্য আয়োডিনের মধ্যে সামান্য ধাতব ধর্ম লক্ষ্য করা যায়। ওই জন্য আয়োডিনের সহজেই আয়োডাইড বা আয়োডিন থেকে I+ আয়ন উৎপন্ন হয়। ঠিক আছে, পারমাণবিকতা, এরা যেহেতু ফ্লুরিন ক্লোরিন এরা গ্যাস, এরা কী হচ্ছে পরপর দুটি ফ্লুরিন পরমাণু সমযোজী বন্ধনের দ্বারা দ্বিপরমাণু গ্রুপে থাকে। সেজন্য এদের ক্ষেত্রে পারমাণবিকতা বেশিরভাগ ক্ষেত্রে দ্বিপরমাণু। ভৌত অবস্থা অর্থাৎ গলনাঙ্ক উৎপন্নাঙ্ক, আমরা ওপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পাওয়ার জন্য কী হচ্ছে ভান ডার ওয়াল ফোর্স বৃদ্ধি পায়। ফলে ওপর থেকে নিচে গেলে কী হচ্ছে, এদের মধ্যে গলনাঙ্ক উৎপন্নাঙ্ক অর্থাৎ ভান ডার ওয়াল বৃদ্ধি পাওয়ার জন্য গলনাঙ্ক উৎপন্নাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। সেই জন্যই আমরা বলি ফ্লুরিন ক্লোরিন গ্যাস, তাহলে এরা সহজেই গলনাঙ্ক উৎপন্নাঙ্ক কম হবে, এটা ব্যাখ্যা হয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে বন্ধন বিয়োজন এনথালপি, বন্ড ডিসোসিয়েশন এনথালপি। এইটা খুব সুন্দর একটা জিনিস, এখানে ভালো করে বুঝতে হবে। বন্ড ডিসোসিয়েশন মানে ফ্লুরিনের বন্ধন, Cl- এর বন্ধন, Br- এর বন্ধন, আয়োডাইড আয়োডিনের বন্ধন। এখানে এই বন্ধন এনথালপি অর্থাৎ বন্ড ডিসোসিয়েশন এনথালপি জানতে গেলে প্রথমে বুঝতে হবে হ্যালোজেন পরমাণুগুলি আকারের ব্যাখ্যাটা আসবে। ফ্লুরিনের আকার ছোটো হওয়ার জন্য কী হচ্ছে, এদের মধ্যে ফ্লুরিনের ইলেকট্রন ঘনত্ব অর্থাৎ ফ্লুরিনের যদি আকার এইটা হয়, এই ফ্লুরিনের আকার যদি এইটা হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, এদের মধ্যে ইলেকট্রন রিপালসিভ ফোর্সটা বেশি হবে ছোটো আকারের জন্য। ফলে কী হচ্ছে, সহজেই FF বন্ধন ভেঙে যাবে। ঠিক আছে, অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য কম হয়ে যাচ্ছে ছোটো আকারের জন্য। ফলে এদের ক্ষেত্রে F2 অণুতে F পরমাণুর কাছাকাছি আসায় কী হচ্ছে, এদের নিঃসঙ্গ ইলেকট্রন যেগুলো বিকর্ষণের দ্বারা সহজে ভেঙে যাচ্ছে। সেই জন্যে কী বলছে, F2 এর বন্ধন বুঝে নেন, তাই ক্লোরিন ব্রোমিন অপেক্ষা অনেক কম। ঠিক আছে, তাহলে এখানে কী হচ্ছে, আমরা বলতে পারি Cl2 > Br2 > F2 > I2। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা বোঝা গেল। এবার হচ্ছে বর্ণ, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা বুঝতে গেলে তোমাকে জানতে হবে বর্ণ
কিভাবে হয়। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখো এখানে ফ্লুরিনের আকার সবচেয়ে ছোট বলেছি, অর্থাৎ ফ্লুরিনের নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস আমরা জানি NH2 NP5, বাইরে 5টা ইলেকট্রন আছে যে কোনো হ্যালোজেন মৌলগুলির ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস টেনে রাখছে, ফলে বাইরে থেকে এই ইলেকট্রনকে শক্তি গ্রহণ করে ইলেকট্রনকে কী হচ্ছে, উত্তেজিত অবস্থায় জাম করতে হয়। তাহলে এর আকার ছোট হওয়ার ক্ষেত্রে কী হচ্ছে, শোষণ করা মানে এই যে হ্যালোজেন পরমাণুগুলোর সর্ববহিস্থের ইলেকট্রনগুলি দৃশ্যমান আলোক থেকে শক্তি শোষণ করবে, তার উপরই এদের কালারটা হবে। তাহলে ফ্লুরিন পরমাণু সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনটা প্রতি নিউক্লিয়াসে আকর্ষণ বেশি হয়, এই ইলেকট্রনটাকে উদ্দীপন করে জাম্পিং করতে উচ্চ শক্তির প্রয়োজন হয়। তখন সেই উচ্চ শক্তি বিশিষ্ট রশ্মি বেগুনি বর্ণের আল্ট্রাভায়োলেট UV আল্ট্রাভায়োলেট শক্তি গ্রহণ করবে ফ্লুরিনের ক্ষেত্রে। ফলে কী হচ্ছে, উচ্চ শক্তি সম্পন্ন আল্ট্রাভায়োলেট কালার যদি শক্তি শোষণ করে, তাহলে তার ক্ষেত্রে যে দৃশ্যমান আলোক শক্তি পাওয়া যাবে সেটা হচ্ছে ইয়েলো। সেই জন্য ফ্লুরিনের কালার হচ্ছে হলুদ বর্ণ দেখা। সেমনি যত উপর থেকে নিচে যাবে এর আকার বড় হয়, কী হচ্ছে, তার সবচেয়ে আয়োডিনের ক্ষেত্রে বিরাট বড় আকার নিউক্লিয়াস কী করছে, ইলেকট্রনকে কম শক্তি দ্বারা টানছে, ফলে ইলেকট্রনকে জাম করতে নিম্ন শক্তির প্রয়োজন হয়। ফলে নিম্ন শক্তি সম্পন্ন হলুদ বর্ণের আলো যদি শোষণ করে, তাহলে উচ্চ শক্তি সম্পন্ন বেগুনি বর্ণের কালার ধারণ করবে। সেই জন্য আয়োডিনের ক্ষেত্রে ভায়োলেট কালার দেখা। আর মাঝামাঝি মৌল কী হচ্ছে, ক্লোরিন আর ব্রোমিন, ওদের মধ্যবর্তী শক্তি গ্রহণ করে এদের কী হচ্ছে, হলুদাভ সবুজ বর্ণের কালার ধারণ করছে। তাহলে এখান থেকে এটা বোঝা গেল ফ্লুরিন হচ্ছে হলুদ বর্ণ ধারণ করে, আয়োডিন হচ্ছে বেগুনি বর্ণ ধারণ করে, এরা হচ্ছে হলুদাভ সবুজ। এটা হচ্ছে বর্ণের ব্যাখ্যা। ঠিক আছে, এটা বোঝা গেল। এবার আসছি জারণ ক্ষমতা, অক্সিডেশন পাওয়ার। এখানে জারণ ক্ষমতা কী করে বুঝবো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যত উপর থেকে নিচে যাবে এদের জারণ ক্ষমতা হ্রাস পাবে। অর্থাৎ ফ্লুরিন হচ্ছে সবচেয়ে শক্তিশালী জারক দ্রব্য। কারণ তোমরা রেডক্স পোটেনশিয়াল হিসাবে যখন 12-এর একটা চ্যাপ্টার তোমরা পড়েছ, সেখানে দেখবে ফ্লুরিনের প্রমাণ বিজারণ বিভবের মান এত হাই যে সেখানে ক্ষেত্রে ফ্লুরিন সহজেই কী হচ্ছে, F2 দুটি ইলেকট্রন গ্রহণ করে 2F- আয়নে বিজারিত হয়ে যাচ্ছে। তাহলে নিজে যদি বিজারিত হয় তাহলে সেই ফ্লুরিন কী করবে, অপরকে জারিত করবে। সেই জন্য এটা হচ্ছে হাই অক্সিডাইজিং এজেন্ট। এই জন্য ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যত ওপর থেকে নিচে যাবে জারণ ক্ষমতা হ্রাস পাবে। তাহলে এর বিজারণ বিভব প্রায় E0, রিডাকশান পোটেনশিয়ালের মান প্রায় হাই পজিটিভ, প্রায় কত, মোটামুটি 2.87 ভোল্ট, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে জারণ ক্ষমতা মানের কম হচ্ছে কী হচ্ছে, এখানে তুমি বুঝতেই পারছো, ফ্লুরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। ওকে, এটা হচ্ছে জারণ ক্ষমতার একটা ক্যালকুলেশান। ওকে, বোঝা গেল। এবার আসছি এই সমস্ত হ্যালোজেন মৌলগুলোর বিভিন্ন হাইড্রোজেন হ্যালাইড যৌগ, যেমন HF, HCl, HBr, HI, এদের তুলনামূলক আলোচনা করব। এখানে দেখো HF, HCl, HBr, HI সবাই কিন্তু হ্যালোজেনের সঙ্গে হাইড্রোজেনযুক্ত যৌগ। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের সঙ্গে ফ্লুরিন যে বন্ধনটা করে আছে, এখানে ফ্লুরিনের হাই ইলেকট্রোনেগেটিভ এবং উচ্চ তড়িৎ-ঋণাত্মক ছোটো আকারের জন্য হাইড্রোজেনের সঙ্গে যে বন্ধন করে আছে, এই যে সমযোজী বন্ধন, এটা কি করবে, পার্শ্ববর্তী আবার HF-এর সঙ্গে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ধন সংগঠিত হয়ে কী হবে, বৃহদাকার অনুকরণ করবে। সেই জন্য HF কী হচ্ছে, তরল অবস্থায় পাওয়া যায়। কিন্তু অন্যান্য যৌগ HCl, HBr, আয়োডিন, HI এদের ক্ষেত্রে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড, যেটাকে বলছে ইন্টারমলিকিউলার H বন্ড, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড দেখতে পাওয়া যায় না বলে এরা স্বাভাবিক অবস্থায় তরল নয়, গ্যাসীয় প্রকৃতির হয়। ঠিক আছে, এবার এই সমস্ত যৌগগুলোর আরও কিছু কিছু বৈশিষ্ট্য জানবে, ধ্রুবীয়তা অর্থাৎ বন্ধনী ভ্রামক, আম্লিক চরিত্র, ঠিক আছে, তাপীয় স্থায়িত্ব এবং HF-এর বন্ধন বিয়োজন শক্তি, এগুলো সম্পর্কে তোমরা জানবে, বা বন্ধন দৈর্ঘ্য, সেগুলো সম্পর্কে একটু বলি। প্রথমে আসছে আম্লিক ধর্ম।
দেখো HF থেকে HI আর HI এদের মধ্যে দেখো HF বন্ধন দৈর্ঘ্য ছোট, আয়োডিনের আকার বড়, বন্ধন দৈর্ঘ্য বেশি, ফলে কী হচ্ছে এটা সহজেই ভেঙে যাবে, অর্থাৎ এর বন্ধন বিয়োজন শক্তি কম, ফলে এখান থেকে সহজে H+ আয়ন পাওয়া যাবে। কিন্তু এখান থেকে বন্ধন বিয়োজন শক্তি বেশি হয়, এটা ভাঙতে অনেক শক্তির দরকার হয়, ফলে HF থেকে যত HI যাবে তত আম্লিক ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে আম্লিক চরিত্র বৃদ্ধি পাওয়ার কম হচ্ছে HF > HCl > HBr > HI। ঠিক আছে, এটা বোঝা গেল, এটা সহজ জিনিস। তারপরে হচ্ছে তাপীয় স্থায়িত্ব, বা তুমি অন্য কিছু আরও ভাবতে পারো, বন্ধন বিয়োজন শক্তি, হ্যাঁ। তারপর হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। বন্ধন দৈর্ঘ্যটা কি দেখো, HF আমি আগেই বলেছি, তাহলে HF ফ্লুরিনের আকার ছোটো, এদের বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম। তারপরে আছে HCl, তারপর হচ্ছে HBr, তারপরে HI। তাহলে আয়োডিনের আকার বড়, বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবার যদি আমি দ্বিমেরু ভ্রামক বলি, আমরা দ্বিমেরু ভ্রামক মিউ সমান কি জানি, E/D, চার্জের আধান আর হচ্ছে দুটো নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব। এখানে ফ্লুরিনের তড়িৎ-ঋণাত্মকতা বৃদ্ধি পায় কী হচ্ছে, এই বন্ধন ইলেকট্রন যেটাকে ফ্লুরিন নিজের দিকে বেশি টানে, ফলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, ফলে ইলেকট্রন আদান বৃদ্ধি পাচ্ছে, ফলে এদের ক্ষেত্রে কী হচ্ছে, বন্ধনী ধ্রুবীয়তা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যেটাকে বলা ডাইপোল মুভমেন্ট। ঠিক আছে, ফলে ডাইপোল মুভমেন্ট HF ক্ষেত্রে বেশি। তাহলে HF > HCl > HBr > HI। ঠিক আছে, ঠিক সেইভাবে তাপীয় স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। এদের বন্ধন দৈর্ঘ্য যত ছোট হবে এদেরকে ভাঙতে বেশি শক্তি লাগবে, সেই জন্য তাপীয় স্থায়িত্ব কী হচ্ছে, ঠিক এইটাই। অর্থাৎ এই যে HF বলতে পারো HIA, তারপরে HBr, তারপরে HCl, HF। তাহলে HF তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি, ঠিক উল্টোটা। ওকে, তেমনি বিজারণ ক্ষমতা যদি বলি, তাহলে কে বেশি পরিমাণে আগে H+ আয়ন উৎপন্ন করবে, যদি আম্লিক ধর্ম দেখতে পাও তাহলে HI। তাহলে এখান থেকে HF থেকে HI এর দিকে চলে যাবে, HI সহজে H+ আয়ন উৎপন্ন করবে, ফলে HI হচ্ছে হাই রিডিউসিং এজেন্ট। তাহলে এর ক্ষেত্রে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে বিজারণ ক্ষমতা বৃদ্ধির কম হবে, HF অপেক্ষা HCl বেশি, HCl অপেক্ষা HBr বেশি, HBr অপেক্ষা HI বেশি। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো এখান থেকে আসবে, এগুলো মাথায় রাখবে। এবার আসছি হ্যালোজেনের মৌলগুলোর বিভিন্ন অক্সাইড, সেটা এবার দেখি কী কী অক্সাইড তৈরি করে। প্রথমেই আসবে ফ্লুরিন, যেটাকে সুপার হ্যালোজেন বলি। সুপার হ্যালোজেনের দু রকম অক্সাইড পাওয়া যায়, F2O2 আর হচ্ছে OF2, দু রকম অক্সাইড পাওয়া যায়। অর্থাৎ ফ্লুরিনের জারণ সংখ্যা -1 হয়, এরকম দুটো অক্সাইড গঠন করে। ঠিক আছে, এই দুটো অক্সাইড খুবই শক্তিশালী জারক দ্রব্য। তার মধ্যে OF2 আমরা রকেটের জ্বালানিতে ব্যবহার করি, এটা তোমরা মাথায় রাখবে। আর হচ্ছে O2F2, এটা হচ্ছে গুড ফ্লুরিনেটিং এজেন্ট, অর্থাৎ ফ্লুরিন সহজে সাপ্লাই দিতে পারে। এটা ঠিক আছে, এটা বোঝা গেল। ক্লোরিনের বিভিন্ন অক্সাইড তোমরা জানবে। ক্লোরিনের বিভিন্ন অক্সাইড কী কী, ClO2, তারপর হচ্ছে Cl2O, তারপর হচ্ছে Cl2O6, আর একটা হচ্ছে Cl2O7। তাহলে ক্লোরিনে এতগুলো অক্সাইড পাওয়া যায়। তারপর হচ্ছে ব্রোমিনের বিভিন্ন রকম অক্সাইড পাওয়া যায়, Br2O, BrO3 আর হচ্ছে BrO2। ঠিক আছে, আর আয়োডিনের কী কী পাওয়া যায়, I2O4, I2O5 আর হচ্ছে I2O7, I4O9। ঠিক আছে, তার মধ্যে এই যে I2O5 হচ্ছে গুড অক্সিডাইজিং এজেন্ট। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই I2O5 আয়োডিনের পেন্টঅক্সাইড কী কাজে লাগে এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এটা একটা কেমিস্ট্রির বিক্রিয়া আছে, কার্বন মনোক্সাইড শনাক্তকরণে I2O5-এর ডিড বিক্রিয়া। সেখানে I2O5 কী করছে, কার্বন মনোক্সাইড যদি বায়ুমণ্ডলে থাকে সেই শনাক্তকরণে কী করছে, সেখান থেকে আয়োডিন উৎপন্ন করছে, কার্বন মনোক্সাইডকে কার্বন ডাইঅক্সাইডে জারিত করছে। অর্থাৎ I2O5টা আয়োডিনে কী হচ্ছে, এখানে দেখতে জারিত হচ্ছে, ফলে এটা অপরকে কার্বন মনোক্সাইড দিয়ে কার্বন ডাইঅক্সাইড যদি জারিত হয় এটা তাহলে বিজারিত হচ্ছে। ঠিক আছে, নিজে বিজারিত মানে অপরকে জারিত করছে, তাহলে সেই জন্য এইটাকে বলা হয় গুড অক্সিডাইজিং এজেন্ট, শক্তিশালী জারক দ্রব্য। তাহলে এই আয়োডিনটা উৎপন্ন হওয়ার জন্য এটা যদি স্টার্চের দ্রবণে সিক্ত নীলাভ ধারণ কী লাল বর্ণ ধারণ করবে, স্টার্চ দ্রবণকে আয়োডিনে কি যে কালারটা ধারণ করবে সেখান থেকে তুমি আয়োডিনের শনাক্ত করতে পারবে, ফলে কার্বন মনোক্সাইড কতটা আছে সেইটা পরীক্ষা করা যাবে। এটাকে বলা হয় ডিড বিক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়াটিতে 3000 আয়তন বায়ুতে 1 আয়তন CO কে
সহজেই শনাক্ত করতে পারে। তাহলে এটা মনে রাখবে, ডিড বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। এবার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ফ্লুরিনের অস্বাভাবিক আচরণ, যেটাকে সুপার হ্যালোজেন বলি, সেটা সম্পর্কে বলবো। ফ্লুরিন কেন অন্যান্য হ্যালোজেন মৌল অপেক্ষা অস্বাভাবিক আচরণ করে? এর কতকগুলো পয়েন্ট আছে। আমরা প্রথমেই জানবো ফ্লুরিনের আকার সবচেয়ে ছোট, ঠিক আছে? সেই জন্যে কী হচ্ছে, এফএফ বন্ধন সবচেয়ে দুর্বল, ফলে সহজেই ভেঙে যাবে, ঠিক আছে? এফএফ বন্ড এনথালপিটা সবচেয়ে কম হয়, সহজে ভেঙে যাওয়ার জন্য এফ থেকে কী হচ্ছে, সহজে এম মাইনাস আয়ন পাওয়া যাচ্ছে, ফলে এটা হাই, সবচেয়ে শক্তিশালী, মানে কী বলবো, শক্তিশালী পদার্থ, অর্থাৎ দুস্থিত যৌগ। সেই জন্যে F2-র সঙ্গে যদি জলের বিক্রিয়া করা হয়, ওজন মিশ্রিত হাইড্রোজেন ফ্লুরাইড অক্সিজেন প্লাস ওজন গ্যাস উৎপন্ন করবে, আঁশতে গন্ধযুক্ত ওজন গ্যাস উৎপন্ন করবে, ঠিক আছে? ফ্লুরিন এতটাই শক্তিশালী পদার্থ, সক্রিয় পদার্থ, জলের সঙ্গে বিক্রিয়া করে ওজন এবং অক্সিজেন আলাদা আলাদা করে দুটো পদার্থ উৎপন্ন করবে, তার সঙ্গে হাইড্রোজেন ফ্লুরাইড যৌগ তৈরি করবে। এটা একটা প্রশ্ন। আবার একটা কথা, ফ্লুরিনের জারণ সংখ্যা -1 হয়, এরা প্লাস, ফ্লুরিনের জারণ সংখ্যা আমরা জানি -1, কিন্তু অন্যান্য মৌলগুলোর জারণ সংখ্যা বৃদ্ধি পেতে পারে, +1, +3, +5, +7 হতে পারে। সেই জন্যে ফ্লুরিন সহজে কী করবে, ডিসপ্রোপোর্শন রিয়াকশান করবে না, কিন্তু অন্যান্য মৌলগুলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যদি ক্ষারীয় দ্রবণে বিক্রিয়া করা হয়, তাহলে সোডিয়াম হ্যালাইড আর সোডিয়াম হাইপোহ্যালাইড যৌগ তৈরি করবে, অর্থাৎ একটা পদার্থ জারিত হবে আর একটা পদার্থ বিজারিত হবে, সেই বিক্রিয়াটা ডিসপ্রোপোর্শন রিয়াকশান করবে, এটা তোমরা জানো। আর একটা কথা, ফ্লুরিনের উচ্চ তড়িৎ-ঋণাত্মক হয়, এরা অপর কোনো মৌলের সঙ্গে যখন যৌগ তৈরি করবে তাদের জারণ সংখ্যা প্রচুর বাড়াতে পারে। যেমন সালফারের সঙ্গে যদি ফ্লুরিন যৌগ হয়, তাহলে সালফারের জারণ সংখ্যা +6 পর্যন্ত বাড়াতে পারে। আবার অসমোসিয়াম ধাতুর সঙ্গে যদি ফ্লুরিন যোগ করো, তাহলে OSF8, অর্থাৎ এরকম উচ্চ জারণ সংখ্যা বিশিষ্ট যৌগ তৈরি করতে পারে, কারণ ফ্লুরিনের হাই, কি বলবো, উচ্চ তড়িৎ-ঋণাত্মক মৌল এবং শক্তিশালী জারক দ্রব্য হয়, এইরকম যৌগ পাওয়া যায়, ঠিক আছে? এটা একটা ব্যাখ্যা হলো। এবার হচ্ছে ফ্লুরিনের ছোট আকার জন্য কী করছে, তোমরা এটা খুব জানো যে পটাশিয়াম হাইড্রোজেন ফ্লুরাইড লবণটা পাওয়া যাচ্ছে কীরমভাবে, ঠিক আছে? অথচ আমরা KHBr2 বা KHCl2 বা KHI2 এই লবণগুলো আমরা পাবো না। কারণটা কি, KHF2 লবণটা কীভাবে পাচ্ছি, এখানে K+, HF2-, ঠিক আছে? অর্থাৎ HF2- হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইডের সঙ্গে ড্যাশ ড্যাশ ফ্লুরাইড আয়ন কী করছে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনের দ্বারা HF2- আয়নটা স্টেবিলিটি ব্যাখ্যা দিচ্ছে, ফলে কী হচ্ছে, এই HF2- আয়নটা K+ আয়নের সঙ্গে যুক্ত হয়ে লবণটা তৈরি করছে, কিন্তু HBr2 এই মাইনাস, অর্থাৎ HBr2- আয়নের কোনো অস্তিত্ব নেই, কারণ HBr-এর সঙ্গে Br- আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করবে না, সেই জন্য এই সমস্ত লবণগুলো পাওয়া যাচ্ছে না। এটাও একটা ব্যাখ্যা হলো। এবার হচ্ছে এদের ব্যবহারগুলো জানবে। ক্লোরিনকে আমরা অনেক কিছু কাজে লাগাতে পারি, ক্লোরিনের কিছু কিছু ধর্ম দিয়ে, যেমন ক্লোরিনের পরিমাণ বেশি হলে যদি অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করা হয়, তাহলে বিস্ফোরক তরল পদার্থ NCl তৈরি হবে। ক্লোরিনের সাহায্যে আমরা DDT, ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, গ্যামাক্সিন, ঠিক আছে, বেনজিন হেক্সাক্লোরাইড, মাস্টার্ড গ্যাস, যেমন মাস্টার্ড গ্যাসের Cl, CH2, CH2S, CH2S, বিষাক্ত পদার্থ মাস্টার্ড গ্যাস তৈরি করি। তারপর হচ্ছে CCl3, NO2, ট্রাইক্লোরোনাইট্রোপিগ্রিন, কাঁদানে গ্যাস তৈরি করি। এই সমস্ত হচ্ছে ক্লোরিনের ব্যবহার, ঠিক আছে? ফ্লুরিনের ব্যবহার তোমরা জানবে, ব্রোমিনের ব্যবহার, আয়োডিনের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন শিল্পে, ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, এটা তোমরা ব্যাখ্যা করবে। এছাড়া কী হচ্ছে, ক্লোরোফ্লোরোকার্বন CFC, সেখানে ক্লোরিন, ফ্লুরিন, কার্বন, তাহলে ক্লোরোফ্লুরোকার্বন, যেটাকে আমরা গ্রিন হাউস গ্যাস পড়েছি, ফ্রিয়ন, তাতে কিভাবে কাজে লাগে সেটা সম্পর্কে তোমরা জানবে। এবার আসছি হ্যালোজেনের অক্সো অ্যাসিড। হ্যালোজেনের অক্সো অ্যাসিড অনেকগুলো ভাগে হয়, হাইফোহ্যালাস অ্যাসিড, হ্যালিক অ্যাসিড, হ্যালাস অ্যাসিড, পারহ্যালিক অ্যাসিড, ঠিক আছে? তার মধ্যে হাইফোহ্যালাস অ্যাসিড খুব ইম্পর্টেন্ট, HOX, এটাকে বলে হাইফোহ্যালাস অ্যাসিড, যেমন HOF, HOCl, HOBr, HOI, ঠিক আছে? এখানে দেখো
কীভাবে যৌগটা আছে HOF, HOCl, HOBr, HOI। এখানে দেখো এই হাইপ্যালাসগুলি আম্লিক ধর্মের তুলনা যদি করতে চাই তাহলে প্রথমেই এইটাকে বাদ দিয়ে দাও, বাকি যৌগগুলোর ক্ষেত্রে আম্লিক চারকতা কীভাবে বৃদ্ধি পাচ্ছে ব্যাখ্যা করব। এখানে দেখো ক্লোরিন আর অক্সিজেনের মধ্যে ক্লোরিনের তড়িৎনেয়াত্মতা বৃদ্ধি হয়, ইলেকট্রন যোগে ক্লোরিন নিজের দিকে টেনে নেওয়ার জন্য কী হচ্ছে, এই বন্ধনটা সহজে ভেঙে যাচ্ছে, ফলে এখান থেকে সহজে H+ আয়ন পাওয়া যাচ্ছে। হাইপ্যালাস হিসাবে যদি ক্লোরিন থাকে তাহলে তার আম্লিক চরিত্র বেশি, ব্রোমিন থাকলে তার কমে গেল, HI থাকলে আরও কম, তাহলে HOCl হচ্ছে সবচেয়ে আম্লিক চরিত্র বেশি হাইপ্যালাস অ্যাসিডের মধ্যে। ঠিক আছে, তারপরে যদি আমি একই তড়িৎনেয়াত্মক মৌল বা হ্যালোজেন মৌল তার যদি বিভিন্ন অ্যাসিড বলি, যেমন HClO, HClO2, HClO3 আর হচ্ছে HClO4, এদের যদি আম্লিক ধর্ম তুলনা করি, ঠিক আছে, তাহলে কী হবে, এর জারণ সংখ্যা দেখো -2, এর +1, তাহলে এটা +1, এটা +2, এটা +3, +4। ঠিক আছে, তাহলে জারণ সংখ্যা যত বৃদ্ধি পাবে তার আম্লিক চরিত্র তত বৃদ্ধি পাবে, এটা আমরা জানি। তাহলে HClO থেকে যে ক্যাটায়ন হিসাবে H+ClO4- আয়ন উৎপন্ন হবে, এই ClO4- আয়নটা বাই রেজোন্যান্স গঠনের দ্বারা স্টেবল হবে, সেই জন্যে সহজেই H+ আয়ন উৎপন্ন করবে এবং জারণ সংখ্যা যত বৃদ্ধি পাবে তার আম্লিক চরিত্র বৃদ্ধি পাবে। এইভাবে তোমরা একই হ্যালোজেন মৌলের বিভিন্ন অক্সো অ্যাসিড সমূহের আম্লিক চরিত্র তুলনা করতে পারবে। ওকে, তাহলে বুঝতে পারলে, তাহলে অক্সো অ্যাসিড HClO, HClO2, HClO3, HClO4 আম্লিক চরিত্র বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে যত হ্যালোজেন মৌলগুলির জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তত তাদের আম্লিক চরিত্র বৃদ্ধি পাচ্ছে। এবার হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা পরীক্ষায় খুব আসে, আন্তঃহ্যালোজেন মৌল বা যৌগ, অ্যান্টোহ্যালোজেন যৌগ। এটা কি X-X- এই হিসাবে প্রকাশ করা, অর্থাৎ দুরকম হ্যালোজেন মৌল পরস্পর সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগ তৈরি করবে এবং অতি সক্রিয় যৌগ হ্যালোজেন অপেক্ষা তাদেরকে আমরা অ্যান্টোহ্যালোজেন যৌগ বলি। তাদের মধ্যে যেটা প্রথমে থাকবে সেই হ্যালোজেন মৌলটা অপর হ্যালোজেন মৌল অপেক্ষা কম তড়িৎনেয়াত্মক হবে এবং তাকেই প্রাধান্য দেওয়া হবে, সেই অনুযায়ী তার নামকরণ হবে। অর্থাৎ যদি আমি এখানটা Cl বলি, এটা F বলি, তাহলে ক্লোরোফ্লোরাইড অর্থাৎ লাস্টের বেশি তড়িৎনেয়াত্মক মৌলটা হ্যালাইড হিসাবে থাকবে, তখন এইটাকে সামান্য ধনাত্মক ধর্ম হিসাবে ধরা হবে। ঠিক আছে, ধরি Cl3 বলি, তাহলে এটাকে ক্লোরোটাইফ্লোরাইড বলবো, তাহলে ক্লোরিনের ফ্লোরাইড যৌগ। এরকম আন্তঃহ্যালোজেন যৌগগুলো কেন হ্যালোজেন যৌগ অপেক্ষা, মনে করো FF, এটা F2 যেটাকে আমরা FF বলি, এটা হচ্ছে শুধু হ্যালোজেন মৌল, এটা আন্তঃহ্যালোজেন মৌল, কারণ দুরকম হ্যালোজেন মৌল আছে। তাহলে এদের মধ্যে সক্রিয় তুলনা করলে কি বলবো, এদের তড়িৎনেয়াত্মকতার পার্থক্য বেশি হয়, এরা সহজেই ভেঙে যাবে, ফলে এরা এই হ্যালোজেন মৌল অপেক্ষা সবচেয়ে বেশি সক্রিয় হবে। এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার হচ্ছে হ্যালোজেন আন্তঃহ্যালোজেন যৌগ কয় রকম হয়, XX, ঠিক আছে, XX3, XX-5 আর XX-7 এরকম যৌগ হয়। তাহলে প্রথমেই XX- যৌগ আমরা কি জানবো, প্রথমে যদি XX- যৌগ বলি তাহলে ClF, BrF, ICl, এই সমস্ত যৌগগুলো আমরা বলতে পারি। যদি XX3 যৌগ পাই, দুরকম হ্যালোজেন মৌল দিয়ে বলবো ClF3, BrF3, ঠিক আছে, ICl3, এই সমস্ত যৌগগুলো বলবো। XX5 যদি যৌগগুলো বলি কী হবে, সেটা যদি আমি বলবো BrF5, ঠিক আছে, ClF5, আর IXX7 যদি আমি যৌগ পাই IF7, এই যৌগটা আমরা পাবো। ঠিক আছে, এই সমস্ত যৌগগুলো পাচ্ছি আমরা, তাহলে বোঝা গেল। এদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই সমস্ত আন্তঃহ্যালোজেন যৌগগুলো যখন যৌগ তৈরি করছি, অন্য যে দুটো পরমাণুগুলো হ্যালোজেন মৌলগুলো আছে তাদের তড়িৎনেয়াত্মকতার পার্থক্য যৌগগুলো তৈরি করছে, তারা কেমিক্যাল বন্ডিং রাসায়নিক বন্ধনের হাইব্রিডাইজেশনের দ্বারা সংকরায়নের দ্বারা জ্যামিতিক স্ট্রাকচার তৈরি করছে, অর্থাৎ বিভিন্ন রকম সংকরায়ন দ্বারা যৌগ তৈরি করছে। সেটা sp3d হতে পারে,
বা sp3d2 হতে পারে বা sp3dq হতে পারে, ঠিক আছে। সেগুলো হচ্ছে মানে কি বলবো, ট্রাইজোনাল বাইপিরামিড বা অক্টাহেড্রাল, ঠিক আছে, বা পেন্টাজোনাল বাইপিরামিড, এরকম বিভিন্ন স্ট্রাকচার তৈরি করতে পারে। এবার একটা কথা, এই যে আন্তঃহ্যালোজেন যৌগটা আছে এদের মধ্যে হ্যালোজেন মৌলগুলো দুরকম থাকায় এদের মধ্যে ইলেকট্রনগুলো বাইরে ইলেকট্রনগুলো যুগ্ম অবস্থা থাকার জন্য এরা আন্তঃহ্যালোজেন যৌগগুলো বেশিরভাগ ডায়াম্যাগনেটিক প্রকৃতির হয়, অর্থাৎ চিরচুম্বকীয় প্রকৃতির, ঠিক আছে। আর এদের মধ্যে যত আন্তঃহ্যালোজেন যৌগগুলো সর্বদা আকারে যত বড় হবে তাদের কেন্দ্রীয় পরমাণুটাকে আমি এক্স ধরবো, আর যেটা কম বেশি তড়িৎ হবে সেইটাকে আমি এক্স ধরবো। এবার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় পড়ে, দুরকম মৌল অর্থাৎ দুরকম হ্যালোজেন মৌল দ্বারা যৌগ যে গঠিত হচ্ছে তার একটা ক্যাটায়নিক আন্তঃহ্যালোজেন আর কতগুলো অ্যানায়নিক আন্তঃহ্যালোজেন যৌগ। ক্যাটায়নিক আন্তঃহ্যালোজেন যৌগ একটা পাওয়া যায় Brf2+, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা মনে রাখবে। আর অ্যানায়নিক আন্তঃহ্যালোজেন যৌগ ICl2- আর ICl4- যৌগ তৈরি করবে, ঠিক আছে। এখানে একটা কথা, এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখানে ফ্লুরিনের কিন্তু ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার জন্য ফ্লুরিনের ক্ষেত্রে F3- পলিহ্যালাইড আয়ন তৈরি হবে না, কিন্তু ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের যেমন I3- আয়নের অস্তিত্ব আছে। এইটা হচ্ছে পলিহ্যালাইড আয়ন, ঠিক আছে। এটা কি করে হচ্ছে, আয়োডিনের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার জন্য I2+I- যুক্ত হয়ে I3- যৌগ তৈরি করছে, এটা হচ্ছে পলিহ্যালাইড আয়ন। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর লাস্ট যে টপিকসটা বলবো, সিউডো হ্যালোজেন আর সিউডো হ্যালাইড আয়ন, এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় খুব পড়ে, সেটা সম্পর্কে বলবো। CN-, SCN-, OCN-, এগুলো হচ্ছে সিউডো হ্যালাইড আয়ন, যেখানে সিউডো হ্যালাইড আয়নে দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সঙ্গে অপর কোনো একটা মৌল যুক্ত হয়ে যে অ্যানায়নিক বা যে আরেকটা আছে CN2, SCN2, OCN2, এটা সিউডো হ্যালাইড, এটা সিউডো হ্যালাইড আয়ন, এটা সিউডো হ্যালোজেন, ঠিক আছে। যে দ্বিমেরু বিশিষ্ট যৌগ তৈরি করবে সেটা সিউডো হ্যালোজেন মৌল, আর যে আয়নগুলো পায় সিউডো হ্যালাইড আয়ন। এরা কি হচ্ছে, হ্যালোজেন মৌলগুলোর মতো ধর্মাবলম্বী দেখা যায়, অর্থাৎ ধর্ম বা ক্যারেক্টার থাকে বলে এদেরকে আমরা সিউডো হ্যালাইড আয়ন, আর এটাকে সিউডো হ্যালোজেন যৌগ বলি। ঠিক আছে, তাহলে 7 নম্বর শ্রেণী হ্যালোজেন পরিবারের সমস্ত বিষয়কে মডিফাই করে আমি যে জিনিসগুলো বললাম তোমরা আশা করি